আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা মূল মন্ত্র হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ইমাম খতিবদের নেতৃত্বে আগামী দিনের সোনালী সমাজ গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইমামদের দাবির পক্ষে একমত পোষণ করেন। সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীতে ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিগত ১৬ বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ইমাম খতিবদের নৈতিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা রক্ষায় যে কোনো নৈতিক দাবির পাশে তার দল থাকবে। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। জোর কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল, তাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তাদের মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম খতিব মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। আগামীতে সরকার গঠন করলে যেন ইমাম খতিবদের ৭ দফা দাবি বাস্তবায়ন করা হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পুরো দেশকে রেড, ইয়েলো এবং গ্রিন এই ৩টি জোনে ভাগ করে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বটওয়ে। পরে বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে ইসির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব। একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট চ্যালেঞ্জ হলেও কমিশন সফলতার সাথে এটি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেছে কমনওয়েলথ। নির্বাচনকে সামনে রেখে ইসিকে যে কোনো ধরনের সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত বলেও জানান ইসি সচিব। তবে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। ভুল ও অপতথ্য সম্পর্কে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে। তামজিদ সুমনের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে
বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। বক্তব্যে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতি গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বলেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিভিন্ন দলের সভা সমাবেশের সংখ্যা ততই বাড়বে উল্লেখ করে তিনি বলেন, সকল পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৈরি আছে। মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি পরিচয় তুলে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে সাংবাদিকতার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়নি, তিনি এর বাইরেও বিভিন্ন কাজের সাথে জড়িত। ভূমিকম্পের জন্য আগাম নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, সতর্কবার্তার জন্য মোবাইল অ্যাপস তৈরির পরিকল্পনা করছে সরকার। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। 27 নভেম্বর শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার রায় ঘোষণা হবে। রোববার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে শেখ হাসিনা এবং তার 2 সন্তান 30 কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে মামলা 3টি দায়ের করে দুদক। এদিন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেননি। সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পুনরায় চিঠি পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার ভারতকে এই চিঠি পাঠানো হয়েছে। 17 নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ফাঁসির আদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও। আর পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে এর আগেও একাধিকবার ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। গুমের 2 মামলায় স্বৈরাচার শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 3 এবং 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। একই সাথে পলাতক শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেডাই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসান জাবেদের রিপোর্ট। গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারপর র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের ঘটনায় তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবং মন্ত্রীরা বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। অন্যদের হাজিরার বেলায় আইন ভিন্ন হবে কেন এমন প্রশ্ন রাখেন।
যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির হয়ে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেন। পরে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ৭১-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। এদিকে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের ছবি দিয়ে আদালত অবমাননাকর বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সুমোটো, অর্থাৎ নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে ভুটান, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাত এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে রোববার সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও পৃথক বৈঠক করেন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ওনারা আশা করেন যে নির্বাচনে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টটি আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। আমরা মনে করি যে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন ভুটানের সঙ্গে সম্পর্ক আরও আপনার শক্তিশালী করা। ভুটানের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা একটা সুন্দর ইলেকশন আশা করি এবং এই ইলেকশনের মধ্য দিয়ে একটা ফেয়ার গভর্নমেন্ট এস্টাবলিশ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ গত 15 অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভাগ বাটোয়ারার মাধ্যমে বিএনপি জামায়াত পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণকে সাথে নিয়ে এনসিপি এমন ষড়যন্ত্র রুখে দেবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন নূর হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে সংসদ সদস্য প্রার্থী নির্ধারণে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, পূর্বের মতো কালো টাকা ও পেশিশক্তির লড়াইয়ে নামছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ করেন, চক্রান্ত হচ্ছে পাতানো নির্বাচনের। যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এনসিপি এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব।
জোট গঠন নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। দাবি করেন ক্ষমতার জন্য নীতি আদর্শে ছাড় দেবে না দলটি। মিথ্যা নিউজ করে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা করব না। সৎ, যোগ্য ও নতুন নেতৃত্ব নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা দলের শীর্ষ নেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছোট পর্দায় অভিষেক হচ্ছে মডেল শাম্মী ইসলাম নীলার। ক্যাপিটাল ড্রামার ব্যানারে আসছে নতুন নাটক ফার্স্ট লাভ। হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত এই নাটকটিতে সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন নীলা। রাতে রাজধানীর একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নাটকটির প্রযোজক এবং হেড অফ ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি নিজেই। নাটকটি মুক্তি পাবে ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।